কিন্তু আমরা আজকে হতাশার অন্ধকারে নিমজ্জিত। যোগ্য ও বৈধদের চাকরি গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফাঁদে, বিচারের বাণীও আজ নীরবে নিভৃতে কাঁদে। দেখুন, আমরা এই যে যারা আজকে যোগ্য চাকরিহারা বলে রাস্তায় আন্দোলন করছি, সকলেই একদিন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা অবাঞ্ছিত কিছু ছিল না। আমরা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পড়াতে খুব ভালোবাসতাম। আমরা চেয়েছিলাম যারা বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সাম দিয়ে আজকে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়, তারা এই শিক্ষক হবার পেশায় নিযুক্ত হওয়ার জন্যই কঠোর পরিশ্রম করেছিল। হ্যাঁ, বলতে পারেন আপনারা যে অনেকেই তো পরিশ্রম করেনি, টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল। অবশ্যই সেটা আমরা জানি। কিন্তু আমরা যারা এই স্বপ্নটা দেখেছিলাম যে একদিন শিক্ষক হয়ে আমরা সমাজ গড়ব, এই যে একটা দুর্নীতি, একটা সবসময় একটা নিরাপরাধ একটা আশ্রয়ে সকলে রয়েছে, একটা অন্ধকার সমাজ, সেটাকে পরিবর্তন করব, সেই জায়গাটায় আমরাও কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমাকে ঠেলে দিল। আমরা পারলাম না, আমাদেরকে ডুবিয়ে দিল হতাশার অন্ধকারে। স্বপ্ন দেখাটাই কি আমাদের ভুল ছিল? আমরা কি শিক্ষক হওয়ার জন্য আজকে এসেছিলাম, আর সেই জায়গা থেকেই আমাদেরকে আবার তাড়িয়ে দিল যে না, সেই উদয়নের পাঠশালার মতো শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই, তোমরা পড়াশোনা ছাড়াই থাকো, কারণ অশিক্ষার অন্ধকারে থাকলেই হয়তো অনেকের লাভ। আজকে বলুন তো, আমরা চাকরিটা কি এমনি এমনি পেয়েছিলাম? অনেকেই হয়তো জানেন না। যখন 2018 সাল থেকে 19 সাল আমরা এই চাকরির জন্য প্রতিটা পদক্ষেপেই লড়াই করেছি, রাস্তার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। কারণ দিনের পর দিন না রেজাল্ট পাবলিশ হচ্ছিল, রেজাল্ট পাবলিকেশনের পর ইন্টারভিউ নিতে দেরি, তারপরে একের পর এক কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়েও ডিলে। কেন ডিলে? না করতে পারবো না। কখনো এক ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, শিক্ষা দপ্তর কখনো ঠেলে দিচ্ছে এসএসসি অটোনোমাস বডি, তোমরা এসএসসির কাছে যাও। এসএসসি চেয়ারম্যান বলছেন বিকাশ ভবন অর্ডার দিলে হবে। একবার এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, এই করে একের পর এক ডিলে করে আজকে শুনতে হচ্ছে প্যানেল এক্সপায়ারির গল্প। 1 বছর হয়ে গেছে। কে করেছিল এই ডিলেটা? আজকে ডিপার্টমেন্ট যদি ডিলে না করতো, তাহলে এই 1 বছরের গল্পটাও কি আসতো? আজকে ভাবুন তো, যারা চাকরিগুলো হারালাম, কার দোষ ছিল? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই রায় দিচ্ছে দুর্নীতি হয়েছে। আমরাও চোখে দেখতে পাচ্ছি, একদম দিনের আলোর মতো পরিষ্কার দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতির দায়টা কাদের? কারা এই দুর্নীতিটা করলো, আর তার দায়টা পড়ছে আমাদের ঘাড়ে? আমরা কি সেটা নিতে পারি? কখনোই নয়। আজকে সুপ্রিম কোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রতিষ্ঠানগুলো কি কি ছিল? এসএসসি, শিক্ষা দপ্তর, পর্ষদ, আর আমরা বলতে পারি অবশ্যই রাজ্য সরকারের সেই সমস্ত মন্ত্রীরা যারা আজকে জেলে রয়েছে। তাহলে এই দুর্নীতির দায় আমরা নিতে পারি না। দুর্নীতির দায় এড়াতে পারে না কোনো সরকার, দুর্নীতির দায় এড়াতে পারে না কমিশন। কেউ বলতে পারে না আমি সেই সময় চেয়ারম্যান ছিলাম না, আমি সেই সময় মন্ত্রী ছিলাম না। দায়টা তো নিতে হবে। কারণ আজকে আমরা রাস্তায় দিন যাপন করছি, দিনের পর দিন রাস্তায় দিন যাপন করছি। কিসের জন্য? ইচ্ছা করে? স্বপ্ন ছিল কি রাস্তায় দিন যাপন করার? স্বপ্ন ছিল তো শিক্ষক হবার, স্বপ্ন ছিল তো পড়ানোর। রাস্তায় থাকতে হবে কেন? এই কথার উত্তর কি পাবো আমরা? জানি না। ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ হয়তো সেই অন্ধকারই। আমরা আজকে হতাশায় ভুগছি, সবসময় আন্দোলনে উঠে পড়ে লেগেছি। আমাদেরকে বিকাশ ভবন অভিযান করতে হচ্ছে, আমাদেরকে এসএসসি অভিযান করতে হচ্ছে। কি যোগ্য অযোগ্য লিস্ট দিন। আজকে বলতে হচ্ছে 22 লক্ষ ওএমআর পাবলিশ করুন। আজকে আমরা শুনছি কোর্টের রায় মেনেই সব কিছু হবে। কিন্তু এই রায়গুলো তখন কেন মানেননি যখন হাইকোর্ট বলেছিল 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন? যখন বলা হয়েছিল যোগ্য অযোগ্য সেপারেশন করুন, সেগ্রিগেট করুন, তখন কোথায় মানা হয়েছিল? কত ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন সুপ্রিম কোর্টে চলে যাওয়া হয়। আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি টেন্টেডদের বাদ দিয়েছিলেন একটা সময়। তাহলে সেই রায়টাকে যদি আজকে রাজ্য সরকারও মেনে নিত যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, যারা করেছে তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে একটা অভিযোগ পর্যন্ত ছিল না, তাদেরকেও কিন্তু এই রাস্তায় নেমে আনলো কিন্তু সেই প্রতিষ্ঠান। আজকে এই জায়গায় এসে আমার বক্তব্য রাখার কোনো দরকারই ছিল না। আসতে হচ্ছে শুধুমাত্র চোখে জল নিয়ে।
রাস্তায় যারা শুয়ে আছে, বসে আছে, কেউ অন্তঃসত্ত্বা, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত, তাদের নতুন পরীক্ষা দিতে হবে। ভাবুন তো একবার। আমরা নেই সচ্ছল সবল, বয়স কম, যারা 50 বছর ঊর্ধ্বে এখন বয়স, তারা কিভাবে পরীক্ষা দেবে? তাদের মানসিকতাটা কোথায় থাকবে? বয়সে ছাড় দিচ্ছেন, কিন্তু সেই মেন্টাল স্টেবিলিটিটাকে ছাড় দিতে পারবেন যেটা 10 বছর আগে ছিল? সেই যে কম্পিটিটিভ পরীক্ষায় বসার ক্ষমতাটা ছিল, সেটাকে ফেরত দিতে পারবেন? রোগী আজকে, তাদের সেই 10 বছর আগের যে সচ্ছলতাটা ছিল, সেটা কি ফেরত নিয়ে আসা যাবে? সেটা কখনো সম্ভব? আজকে যখন সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো সেই টেন্টেডদের বাদ দেওয়ার পরিবর্তে একটা কেস নিয়ে, যে না, টেন্টেডদের বাদ দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট বেলা ত্রিবেদীর ব্রাঞ্চ আবার ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলেন। সেখানে কিন্তু আমাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না কেসের মধ্যে, পুরোটাই চলে গেল পুরো প্যানেল বাতিলের মধ্যে। আজকে আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টে যখন জাস্টিস চন্দ্রচূড় ছিলেন, তিনি বললেন যে যোগ্য আর অযোগ্য যদি সেগ্রিগেট করা যায়, তাহলে কোনোভাবেই সকলকে চাকরি থেকে বিতাড়িত করা যায় না। তিনি বলে দিলেন, দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডালিটিস। কোথায় সেই মডালিটিস? তিনি রিটায়ার করলেন। আমরা একটু আশাবাদী হয়েছিলাম যে হ্যাঁ, কোর্ট নিজের মতো করে মডালিটিস ঠিক করে দিক, সেগ্রিগেট করুক, যারা দুর্নীতি করেছে তাদের যত খুশি শাস্তি দিক, ফাঁসি দিয়ে দিক, উই ডোন্ট কেয়ার। কিন্তু আজকে তাদের জন্য, আজকে প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য, আজকে কিছু নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য আজকে আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, আমাদের জীবন জীবিকা নষ্ট হচ্ছে, আমাদের পরিবারগুলো ধ্বংস হবে। এটা কখনো হতে পারে না। শিক্ষা ব্যবস্থা এরমভাবে ধসে পড়তে পারে না, একটা সিস্টেমকে এইভাবে কেউ ধসিয়ে ফেলতে পারে না। দায়িত্ব তো তাদেরকেই নিতে হবে যারা এটা করে গেছে দিনের পর দিন। আজকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জীব খান্না, তিনি প্রথমে বললেন আমরা সেগ্রিগেট যদি পসিবল হয় তাহলে সেগ্রিগেট করতে হবে, কিন্তু যখন শুনানি চলছিল আমরা দেখলাম তার একটা না শোনার একটা পরিকল্পনা। আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা শুনেছি দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলা যায় না, কিন্তু যখন আমার স্বার্থে আঘাত লাগবে, আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে, তখন আমার এই গণতান্ত্রিক অধিকার আছে যে বিচার আমি পারছি না তার বিরুদ্ধে বলা। আজকে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার বিচার দিতে পারছে না। কিভাবে আমাকে বিতাড়িত করা হচ্ছে? না, এদেরকে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, খুঁজে পাইনি তাই আমাকে বাদ দিয়ে দিল। এটা কখনো হতে পারে? দেশের বিচার ব্যবস্থা কখনো বলতে পারে যে আমি খুঁজে পেলাম না তাই তাকে শাস্তি দিয়ে দিলাম? খুঁজে বার করুন, প্রমাণ করুন, 1000 বার ভেরিফিকেশন করুন, 1000 বার সিবিআই তদন্ত করুন, কিন্তু আমার বিরুদ্ধে একটা অভিযোগ, একটা প্রমাণ নেই, আপনি বলছেন খুঁজে পেলাম না তাই আপনার চাকরি বাতিল। এটা দেশের বিচার ব্যবস্থা? আমরা এই বিচার আর কোথায় পাবো? আমরা তো বিচার ব্যবস্থার কাছেই যাই, বিচারকের কাছেই যাই যে আমাদের অধিকারটা যাতে ক্ষুণ্ণ না হয়, সঠিক বিচারটা পাই। আমরা খুবই হতাশ। আমরা দেখলাম আজকে হাইকোর্ট নির্দেশ দিল যখন সিবিআই তদন্ত করার, যারা আমাদের বিপক্ষ আইনজ্ঞরা ছিলেন, লয়ার্সরা ছিলেন, তারা হাইকোর্টে অ্যাপিল করলেন সিবিআই তদন্ত করা হোক। আর যখন সেই সিবিআই পুরো তদন্ত কমপ্লিট করে আজকে চার্জশিট জমা দিল, তখন সেই সিবিআই তদন্তটাকে কেউ মানছে না। কি দরকার ছিল তাহলে তদন্ত করার? আজকে বিরোধী লয়াররা বললেন যে হাইকোর্টে সিবিআই তদন্ত হোক, দেশের হাইকোর্ট বলল সিবিআই তদন্ত হোক, আর সেই রিপোর্টটাকে এখন অমান্য করছেন। তাহলে সেই সিবিআই অথরিটিটাকে রাখার কি দরকার? আপনাদের সেই অর্ডারটা দেওয়ারই কি দরকার ছিল যদি তার রিপোর্টটাকে আপনি চার্জশিটটাকে না মানেন? আজকে জাস্টিস বাগের যে রিপোর্ট, যে কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট আমরা পেয়েছি, সেখানেও বলা হয়েছে টেন্টেডদের সংখ্যা আর আনটেন্টেড কারা। আপনারা তার যে রিপোর্ট সেটাকেও মান্যতা দিলেন না। এটাই বিচার ব্যবস্থা? সত্যি হতাশ যে দেশের বিচার ব্যবস্থা নিজেই ঠিক করতে পারছে না। আজকে তো তাহলে বিচার ব্যবস্থাকেই ঠিক করতে হতো কারা টেন্টেড কারা আনটেন্টেড। মেন দায়িত্বটা দেখুন, আজকে রাজ্য সরকারি দুর্নীতি, সেটা হচ্ছে প্রথম যেটা সরকার তার দুর্নীতি করলো, কমিশন দুর্নীতি করলো, পর্ষদ দুর্নীতি করলো, শাস্তি তাদের হওয়া উচিত, তাদেরকে ঘাড় ধাক্কা ধরে বার করে দেওয়া উচিত, জেলে ভরা উচিত, পচিয়ে মারা উচিত। আজকে তাদের জন্য আমাদের জীবন নষ্ট হচ্ছে। আর
যার কাছে আমি বিচার চাইতে যাচ্ছি সেও আমাকে বিচার দিচ্ছে না। আমরা কোথায় যাব বলুন? আজকে আমরা দেখছি বিভিন্নভাবে আমরা পলিটিক্সের শিকার। আমরা যেন আজকে ভোট ব্যাংক হয়ে যাচ্ছি কোথাও গিয়ে, এটা আমাদের মনে হচ্ছে। সত্যি বলতে মানে এ পক্ষ ও পক্ষ রাজনীতি এগুলো করার জন্য তো আমরা আসিনি। আমরা এসেছি আমাদের যে ন্যায় বিচারটা পাওয়ার জন্য, যোগ্যরা যাতে তাদের সসম্মানে স্কুলে ফিরে যেতে পারে, তাদের স্বপ্নটাকে বজায় রেখে যেন শিক্ষকতা করতে পারে। আজকে ভাবুন তো, যারা শিক্ষাকর্মীরা, গ্রুপ সি গ্রুপ ডিরা, তারাও তো সরকারি চাকরির জন্যই পড়াশোনা করেছিল। বাদ দিন না টেন্টেডদের, বাদ দিন না যারা দুর্নীতি করেছে তাদের কথা, কিন্তু যারা যোগ্য তাদের কি দোষ ছিল? তাদেরকে ওই 20,000 আর 25,000 দিয়ে দমিয়ে রাখা যাবে? তাদের চাকরিটাকে ওইভাবে মানে বজায় রাখা কি যাবে? এটা কখনো হয় না। চাকরিতে পুনর্বহাল করতেই আজকে রাহুল গান্ধী তিনি আমাদের হয়ে প্রথম এমপি হয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন যে এদের বিষয়টা ভেবে দেখা হোক। আমাদের বাংলার এমপিরা কোথায়? তাদেরকে এতবার বললাম, আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের হয়ে রাষ্ট্রপতির কাছে বলুন, কথা বলুন, জানান, আমাদের বিষয়টা তুলে ধরুন। আর ভাবুন তো, আজকে শিক্ষা ব্যবস্থা, এই যে নতুন প্রজন্ম যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমাদের রাজ্যে কোনো নিয়োগ নেই। দিনের পর দিন যদি এই দুর্নীতি হয়ে যায়, স্বচ্ছ নিয়োগের জন্য পড়াশোনাটা করবে কি করে? প্রতিটা শূন্য পদে কেউ যেন বলেছিল দুর্গাপুজো নাকি প্রতি বছর নিয়োগ হবে। অবশ্যই দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাসের মতো প্রতি বছর নিয়োগ হওয়া উচিত, এমনকি সেমিস্টার সিস্টেমে নিয়োগ হওয়া উচিত। এত শূন্য পদ, প্রতিটা শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া উচিত। একটা ছেলে মেয়ে সে পড়াশোনা করছে, 1 বছর পেল না, তার তো আশা থাকবে পরের বছর আমি চাকরিটা পাই। সেই আশা যদি রেখে পড়াশোনা করতে না পারে, তাহলে সিস্টেম কোথায় যাবে? সবাই বেকারত্বের যন্ত্রণাটা বোঝে কি? সরকার বা এই সমস্ত প্রতিষ্ঠান, তাদের তো বোঝা উচিত যে বেকারত্বের যন্ত্রণাটা সব থেকে বড় যন্ত্রণা। আর এই শিক্ষা ব্যবস্থা, এটাকে পুনরুদ্ধার করা খুব দরকার। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে নাকি? স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হওয়ার পথে। আমাদের এগুলো দেখতে হবে। আমাদের অবশ্যই দেখতে হবে যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে, এই সমাজটাকে নতুনভাবে গড়া যায়। সকলে মিলে এই সিস্টেমটাকে বাঁচানোর কথা ভাবতে হবে। নতুন পরীক্ষার কথা মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন, খুব খুশি মনে হচ্ছেন। আমরা ভাবুন তো, আজকে 10টা বছর পেরিয়ে এসেছি পড়াশোনা সেই তখনকার দিনের কম্পিটিটিভ এক্সামের জন্য, আর আজকে নতুনদের সঙ্গে আমাদের কি সেই জায়গাটা থাকবে? হ্যাঁ, অবশ্যই আমি পেতে পারি, আরও একজন পেতে পারে, কিন্তু একজনও যদি বঞ্চিত হয় যারা যোগ্য তাদের মধ্যে, তার দায় কে নেবে? কতজন পারবে বলুন তো? এটা কখনো সম্ভব? স্কুলের পড়াশোনা 8 থেকে 12, 5 থেকে 12 পড়ানোটা আলাদা, আর কম্পিটিটিভ পড়া, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আমরা নতুন পরীক্ষা কেন দেব? যোগ্য তো, যোগ্য হয়ে নতুন পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। আমরা চাই আমরা যেন ন্যায় বিচার পাই, শিক্ষা ব্যবস্থাটাকে যেন পুনরুদ্ধার করা যায়, যেটা পিছলে পড়ে গেছে, হাত ধরে টেনে তোলা আসা দরকার। আমরা চাইব যেন একটা সিস্টেম তৈরি হয় যেখানে সকলেই যোগ্য বিচার পায় এবং সকল কাজ ভালোটা ভালো আর খারাপকে খারাপ বলার ক্ষমতা সকলে রাখেন। ধন্যবাদ।